লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্যদিবসে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। সৈয়দা রিজওয়ানা হাসান জানান, যে কোনো ধরনের সমস্যাই সংলাপের মাধ্যমে সমাধান সম্ভব। কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে সেটা প্রধান উপদেষ্টার সাথে বলতে হবে। এ সময় সচিবালয়ে সড়ক পরিবহন ও বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির বলেন, এবার ঈদে ফিটনেসবিহীন গাড়ির জন্য মহাসড়কে কিছুটা যানজট হয়েছে, তবে এখন এসব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, এবছর রাজনৈতিক কোরবানি কম হয়েছে, ঈদে বড় গরু বিক্রিও কমেছে। এবার ঈদে 1,25,00,000 পশু ছিল কোরবানির জন্য, এর মধ্যে সারা দেশে 97 লাখ পশুর কোরবানি হয়েছে। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। তো আমরা এই যে রমজানের কথা বিবেচনা করে এই ফিটনেসবিহীন গাড়ি এবং এই যে পুরনো গাড়ির বিরুদ্ধে করি না, কিন্তু এখন এটা পুরো দমে ব্যবস্থা নেওয়া হবে। 1,25,00,000 মতো আমাদের সাপ্লাই ছিল। এবার মানে কোরবানি হয়েছে আমি জানি 97 লাখ বা এরকম, তার মানে যথেষ্ট ছিল। প্রধান উপদেষ্টা তারেক রহমান বৈঠকে নির্বাচন নিয়ে ধোঁয়াশা কিছুটা কেটেছে বলে মনে করছে কয়েকটি রাজনৈতিক দল, তবে ভিন্নমত জামায়াত ও এনসিপির। তারা বলছেন, একটি দলের সঙ্গে বৈঠকের পর এমন সিদ্ধান্ত গণতন্ত্রের চর্চার পরিপন্থী। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকে বিএনপির সঙ্গে সরকারের সম্পর্কের টানাপোড়েন অনেকটাই কমেছে। বৈঠক ফলপ্রসূ হওয়ায় আপাতত মিলেছে স্বস্তি। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। বৈঠক ইতিবাচক হলেও আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সবার ঐক্যমত্য প্রয়োজন বলে মনে করেন রাজনৈতিক দলের নেতারা। কেউ কেউ হয়তো প্রশ্ন তুলেছেন যে সরকারের সাথে একটা দলের এ ধরনের একই সম্মিলিত বক্তব্য দেওয়া ঠিক হয়েছে কিনা। দেখেন, এখনকার পরিস্থিতিটা কিন্তু অন্য সময়ের মতো না। যে কোনো দুটো পক্ষের একটা কমন ডিক্লারেশন যদি দেশ জাতির কাছে একটা আশার তৈরি করে, তাহলে তো এটা ক্ষতিকর কিছু নাই। বিচার সংস্কার এবং নির্বাচনের যে দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনা করছে, দৈনন্দিন অন্যান্য বিষয়ের পাশাপাশি এই ক্ষেত্রে অংশীজনদের সাথে, বিশেষভাবে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের যে সমন্বয় এবং বোঝাপড়া, এটা খুবই জরুরি। বিএনপি সহ কয়েকটি দল স্বাগত জানালেও ভিন্নমত জামায়াত এনসিপির। তারা বলছেন, একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচন নিয়ে এমন সিদ্ধান্ত গণতন্ত্রের চর্চার পরিপন্থী। এবং ঐতিহাসিক একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার যে কমিটমেন্ট করেছেন, সে কমিটমেন্টের জায়গাতে আর থাকলো না। সরকার প্রধান হওয়ার কারণেই ওনার এই বক্তব্যটা কিন্তু নানামুখী ইনফ্লুয়েন্স তৈরি করবে, যেটা নির্বাচনের নিরপেক্ষতা হারাবে, গ্রহণযোগ্যতা হারাবে। আমরা কিন্তু ভোটকে ভয় পাচ্ছি না, আমরা ভোটের ব্যবস্থাটাকে ভয় পাচ্ছি, আমরা নির্বাচনকে ভয় পাচ্ছি না, স্বৈরতান্ত্রিক নির্বাচন ব্যবস্থাকে আমরা ভয় পাচ্ছি। আমরা শঙ্কিত এই স্বৈরতান্ত্রিক নির্বাচন ব্যবস্থাটাকে নিয়ে, আমরা চাচ্ছি এটা চেঞ্জ হোক। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে আপাতত রাজনৈতিক অঙ্গন কিছুটা শান্ত থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউনূস তারেক বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা তৈরি হলেও সন্দেহ রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। নির্দিষ্ট দিন ঘোষণা না হওয়া পর্যন্ত নিশ্চিত হতে পারছেন না তারা। বলছেন, নির্বাচনের আগে সংস্কার ও বিচার দৃশ্যমান করার চ্যালেঞ্জ রয়েছে। ছাত্র জনতার আকাঙ্ক্ষাও পূরণ করতে হবে সরকারকে। শুক্রবার লন্ডনে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনার কথা জানানো হয়। এতে রাজনৈতিক সংকট দূর হয়েছে বলে দাবি অনেকের, তবে আশ্বস্ত হতে পারছেন না রাজনীতি বিশ্লেষকরা। অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, এখনও নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট করা হয়নি, ফেব্রুয়ারিতে হবেই এ নিয়েও সন্দেহ রয়েছে অধ্যাপক মাহবুবুর রহমানের। ইলেকশনের ধোঁয়াশাও কাটেনি, সংকটও আপনার সেভাবে কাটেনি, কারণ অন্যান্য পলিটিক্যাল এই মিটিংয়ের দ্বারা একটা আইস ব্রেকিং হয়েছে। 8 মাস পরে 7 মাস পরে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা এখনই ফেব্রুয়ারিতে ডেট ফিক্সড হয়ে গেল,
এটা বলার মতো সময় এখনো আসেনি। উভয় পক্ষ চাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা করার। বিশেষজ্ঞরা বলছেন জুলাই সনদ সংস্কার ও আওয়ামী লীগের বিচার নিশ্চিতে দায়বদ্ধ এই সরকার। নির্বাচনের আগে যদি এসব আকাঙ্ক্ষা পূরণ না হয় আবারও বাধা আসতে পারে। বিচারটার যে গতি, সম্মুখ গতি, এই গতিতে যে কতদিনে বিচার শেষ করবে তার নাই ঠিক। সেই জন্য আপনার কিন্তু সংস্কার আর বিচার তো করতে হবে। সংস্কার আর বিচার না করে তো আপনি নির্বাচন করতে পারবেন না, কারণ জনগণ মেনে নেবে না। এটা প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচনী ব্যবস্থার আপনি সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে করবেন, এই আলোচনাগুলো যদি আপনি সামনে নিয়ে আসেন, আপনি নির্বাচনকে তারিখ দেওয়ার ক্ষেত্রে, সুনির্দিষ্ট তারিখ দেওয়ার ক্ষেত্রে আরও অনেক ফ্যাক্টর ইনভলভ, শুধুমাত্র রাজনৈতিক সমঝোতা নয়, প্রস্তুতির ব্যাপার আছে। তাদের মতে এখন বিএনপির উচিত সরকারকে সহযোগিতা করা, নির্বাচন যাতে পিছিয়ে না যায় সেদিকেও নজর রাখা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমান্তে পুশ ইন না করে বাংলাদেশি নাগরিকদের কূটনৈতিকভাবে ফেরত পাঠাতে ভারতীয় হাই কমিশনারকে জানানো হয়েছে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুশ ইন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। বনে জঙ্গলে কাউকে ফেলে যাওয়া গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পুলিশ পুরোপুরি সঠিকভাবে কাজ করছে, তবে মানবিক পুলিশিং প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। জানান, বাহিনীটি এখন সেভাবেই কাজ করছে। আমরা বলছি যদি আমাদের দেশের নাগরিক যদি ইন্ডিয়া থেকে থাকে তাহলে আমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিব। কিন্তু তাদের এই জঙ্গলের ভিতরে ফেলায় যাওয়া, নদীর উপরে ফেলায় যাওয়া, একটা লেকের উপরে ফেলায় যাওয়া, এটা কিন্তু কোন সভ্য দেশের কিন্তু হওয়া উচিত না। তো এটা এই জন্য আমরা অনুরোধ করছি, আমাদের যদি নাগরিক থাকে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিয়ে নিই। নির্বাচিত মেয়রকে শপথ পড়ানো সরকারের সাংবিধানিক দায়িত্ব। স্থানীয় সরকার উপদেষ্টা সে দায়িত্ব পালন না করে সংবিধান লঙ্ঘন করেছেন বলে অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি নির্বাচিত মেয়র ইশরাক হোসেনের। সকালে নগর ভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ইশরাক বলেন, গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ অবস্থান চলবে, এখন আর আন্দোলন থামানোর কোনো সুযোগ নেই। নগর ভবনের সামনে বিরতিহীন অবস্থান কর্মসূচি চলবে জানিয়ে তিনি বলেন, এটাই জনগণের দাবি। নগর ভবনের দৈনন্দিন সেবা নিজেদের তত্ত্বাবধানে চালু করা হবে বলেও ঘোষণা দেন ইশরাক হোসেন। পরে তিনি দ্রুত সময়ের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে সরকারের প্রতি আহ্বান জানান। এর আগে সকাল 10টার দিকে তার সমর্থকরা নগর ভবনের সামনে জড়ো হন। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানান তারা। যে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান ভবিষ্যতে তারাই আইনি জটিলতায় পড়বে এবং তাদের শপথ, এই বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা তিনি যে শপথ ভঙ্গ করেছেন, তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন। যেই শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি ইবনে কামাল, নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি বা বিক্ষোভ কর্মসূচি যেটি বলি কেমন চলছে, আর ইশরাক হোসেন উপস্থিত হবেন কিনা বা হয়েছেন কিনা এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? ইশরাক হোসেন বেলা 11টার পরই এখানে আসেন এবং তখন যে মুখরিত অবস্থা ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে, এটি কিন্তু এখন আর নেই। অর্থাৎ এখনকার চিত্র একেবারেই ভিন্ন। আমি যদি আপনাকে দেখাই, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইশরাক সমর্থকদের যে উপস্থিতি সেটা অনেকটাই কমে গিয়েছে। অর্থাৎ সকাল 9টা, 9:30টার পর থেকে আমরা দেখেছি ইশরাক সমর্থক যারা রয়েছেন তারা এখানে অবস্থান নেন এবং বিক্ষোভ বা তাদের যে স্লোগান, সেসব স্লোগান দিতে থাকেন। তবে তারপরেই আমরা যদি এখনকার কথা, প্রায় 11টার পর যখন ইশরাক হোসেন আসেন তখনও প্রচুর মানুষ বা প্রচুর সমর্থকরা কিন্তু এখানে ছিলেন। তবে ইশরাক হোসেন বেলা 1টার কিছু আগে বেরিয়ে যান এবং তিনি যখন বেরিয়ে যান তখন তার সঙ্গে অনেকেই এই নগর ভবন থেকে চলে গিয়েছেন। আমরা কিন্তু এরকম দেখতে পেয়েছি। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, আপনি হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নগর ভবনের সামনে এখন আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছে তাদের অবস্থান রয়েছে। এর বাইরে তেমন কিন্তু আর যে সমর্থকদের উপস্থিতি সেটি কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। 10 থেকে 15 জন বা সব মিলে হয়তো 20 জনের মতো কিন্তু এখানে অবস্থান করছেন, এরকম একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তবে ইশরাক হোসেন যখন এখানে আসলেন তখন কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন যে এই যে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছিলেন এটি বিরতিহীনভাবে চলতেই থাকবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না
শপথ পড়ানো হচ্ছে অথবা যতক্ষণ পর্যন্ত না তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার সমর্থকরা বিরতিহীনভাবে আন্দোলন চালিয়ে যাবে। আমরা এখানে যারা আন্দোলন করেন তাদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা কিন্তু বলছিলেন যে আগামীকালকেও তারা এখানে সকাল 9টা থেকে 10টার মধ্যেই আবার অবস্থান যে কর্মসূচি সেটি শুরু করবে। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা নাগরিক রয়েছেন তাদের ভোগান্তি কমাতে যে প্রত্যেকটি অঞ্চল রয়েছে সেই নিজ অঞ্চলে তত্ত্বাবধানে সেবা দেওয়ার একটা কথা তিনি বলেছেন, যদিও সেভাবে রূপরেখা দেননি। ধন্যবাদ। নগর ভবনের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। ঈদের টানা 10 দিনের ছুটি শেষে আজ খুলেছে অফিস আদালত। সকাল 9টায় শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলবে কার্যক্রম। এদিকে কর্মস্থলে যোগ দিতে শেষ মুহূর্তেও ঢাকায় ফিরেছে অনেকে। সকালে কমলাপুর রেল স্টেশন, বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায় যাত্রীদের ভিড়। গন্তব্যে পৌঁছাতে সিএনজি রিকশার সংকট ও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন অনেকে। এদিকে সকাল থেকে সড়কে বেড়েছে যান চলাচল। গণপরিবহনে দেখা গেছে যাত্রীদের ভিড়। ঈদ উপলক্ষে 5 থেকে 10 জুন পর্যন্ত 6 দিন ছুটি দিয়েছিল সরকার। পরে 11 ও 12 জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। ঈদুল আজহার টানা 10 দিন বন্ধের পর খুলেছে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। সকাল 10টা থেকে শুরু হয়েছে লেনদেন, চলবে বিকেল 4টা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা 6টা পর্যন্ত। রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের শাখায় তেমন ভিড় দেখা যায়নি। অনেকটা স্বাভাবিক সময়ের মতোই লেনদেন হয়েছে ব্যাংকে। গ্রাহকদের অনেকেই ব্যক্তিগত থেকে ব্যবসায়িক প্রয়োজনে বড় ধরনের অর্থের লেনদেন করতে এসেছেন। তবে ঈদের দীর্ঘ 10 দিন ছুটির সময় এটিএম বুথে অনেকেই টাকা তুলতে পারেনি। কোনো এটিএম বুথ বন্ধ ও টাকা না থাকায় ভোগান্তির কথা জানিয়েছেন গ্রাহকরা। বেশিরভাগ ব্যাংক তাদের নিজেদের গ্রাহক ছাড়া অন্য ব্যাংকের গ্রাহকদের জন্য এটিএম সেবা সীমিত করে দিয়েছিল। এ কারণে এটিএম থেকে অনেকে টাকা তুলতে পারেননি বলে জানান ব্যাংক কর্মকর্তারা। ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সমঝোতা আসতে পারে কিনা সেটাও একটা প্রক্রিয়া। এটা এই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে কিভাবে যাবে, এবং কেস বাই কেস হবে। এটা কোনো মানে হোলসেল হবে না। এটা প্রত্যেকটা কমিটমেন্ট আপনি পেয়েছেন কি? অনেকের সাথে যে মিটিং করেছেন স্যার, না উদ্দেশ্য তো অবশ্যই টাকা ফেরত আনা, এবং তারাও জানে, সেটা আমরাও জানি। আমরা টাকা ফেরত চাই এবং তারা টাকা ফেরত দিতে চাইবে, কিন্তু সেটা তো ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে এটাকে ডিটারমিন করতে হবে কোর্টে। কোর্ট উইল ডিসাইড যে আমরা যে দাবিটা করছি সেই দাবিটার মেরিটটা ঠিক আছে কিনা, এবং কোর্ট যদি আমাদের পক্ষে হয় তাহলে হবে। আমরা আউট অফ কোর্ট সেটেলমেন্ট হলেও সেটা একটা উপায়, সেটা হতে পারে। বাট এটা ডিপেন্ড করবে নেগোসিয়েশনের উপর। যদি সেই রুটে সরকার যেতে চায় তাহলে তখন দুই পক্ষের লয়াররা বসে এটাকে ঠিক করবে। সাধারণত স্যার এই মামলাগুলো হবে কি আমাদের দেশের আদালতে নাকি স্যার আন্তর্জাতিক বা যে দেশে পাচার হয়েছে সেই আদালত? আসলে মামলাগুলি কোন আদালতে? এটা দুইটা আদালতেই হবে। দেশীয় সম্পদ ইত্যাদির জন্য আমাদের এখানে হবে, আর বিদেশি সম্পদগুলোর জন্য বিদেশে হবে। স্যার এখন পর্যন্ত যে অ্যাসেটগুলো স্যার ইউকেতে জব্দ হয়েছে এগুলো স্যার কিসের ভিত্তিতে হয়েছে? মানে বাংলাদেশের তৎপরতার ভিত্তিতে নাকি ওদের নিজস্ব ইনভেস্টিগেশনের ভিত্তিতে? না, আমাদের তৎপরতা তো আছেই। আমাদের থেকে আমরা তথ্যপাত্র করেছি, আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য রিকোয়েস্ট করেছি। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স হচ্ছে যে আমি চাচ্ছি তোমরা আমাদেরকে সহায়তা দাও, এবং আমরা সেখানে তাদেরকে বিভিন্ন সম্পদের তথ্য দিয়ে দিচ্ছি। বাংলাদেশ থেকে কত টাকা লুট করা হয়েছে, কোন ব্যাংক থেকে কি হয়েছে ইত্যাদি তথ্য দেওয়া হচ্ছে। সেটার ভিত্তিতে তারা একটা সিদ্ধান্ত নেয় যে দেয়ার ইজ এনাফ এভিডেন্স আছে টু প্রসিড ফার্দার, তখন তারা অ্যাটাচমেন্টে যায়। আমরা স্যার একটা জিনিস শুনেছি খুব শীঘ্রই আরো 2টা অ্যাসেট কি হবে এরকম একটা তৎপরতা চলছে আর কি। এরকম একটা তৎপরতা তো চলমান, এবং আমাদের রিকোয়েস্টও আমাদের এখান থেকে যাচ্ছে, নতুন রিকোয়েস্ট যাচ্ছে। সেই রিকোয়েস্টের ভিত্তিতে তারা কার্যকলাপ করবে। স্যার আমরা ইউকে এর একটা ডেভেলপমেন্ট দেখলাম, কিন্তু অন্যান্য দেশের কি অবস্থা, তারা কি বলছে? আমাদের পাচারকৃত অর্থ ফেরত আনা এবং ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকের সাথে কথা বলছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। পরবর্তী খবরে যাচ্ছি।
আবারও নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি শুরু করেছে বাংলাদেশ। শনিবার রাত 12টা থেকে 38 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডে যোগ হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। নেপাল থেকে ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে এই বিদ্যুৎ আমদানি করেছে বাংলাদেশ। নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী এই বিদ্যুৎ আসছে বলে জানিয়েছে পিডিবি। চুক্তি অনুসারে 15 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত 5 মাসের জন্য 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। এজন্য ব্যবহৃত হবে ভারতের 400 কেভি ট্রান্সমিশন গ্রিড লাইন। এই বিদ্যুতের মূল্য ধরা হচ্ছে প্রতি ইউনিট প্রায় 60 টাকা। কাঠমান্ডু থেকে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে 15 জুন রাত 12টায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। চুক্তি বাস্তবায়নের প্রতীকী প্রচেষ্টা হিসেবে গেল বছরের 15 নভেম্বর একদিনের জন্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করেছিল নেপাল। সংশ্লিষ্ট সূত্র বলছে বাংলাদেশ আগামী 5 বছরের জন্য নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করতে সম্মত হয়েছে। সিলেটের গোয়াইনঘাটে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের যাত্রাপথে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে উপজেলা যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে জাহিদ খানের প্রাথমিক সদস্যপদ বাতিল সহ তাকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেন। শনিবার সকালে জাফলং থেকে ফেরার পথে বল্লাঘাট এলাকায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানকে বহনকারী গাড়ি বহর ঘিরে বিক্ষোভ করেন পাথর ব্যবসায়ী শ্রমিকেরা। জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে রংপুরের শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 1 মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানি 14 জুলাই। এছাড়া এই মামলায় 4 আসামিকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল দুপুরে এ আদেশ দেন। এদিন রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালকে জানায় 2 সপ্তাহের মধ্যে আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ হবে। এদিকে গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যা মামলা এবং শনির আখড়ায় ইমাম হোসেন তাইম হত্যা মামলা তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দেওয়া হয়েছে। প্রসিকিউশনের সময় আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ সময় মঞ্জুর করেন। এই 2 মামলার পরবর্তী শুনানি 17 আগস্ট নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। এর আগে সকালে এই 3 মামলায় গ্রেপ্তার 11 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে রয়েছেন 9 পুলিশ সদস্য, রংপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন। রাজধানীর গাবতলীতে অতিরিক্ত বাস ভাড়া আদায় রোধে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ। শনিবার সন্ধ্যায় এই অভিযান চালানো হয়। অভিযানে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে একটি বাসের বিরুদ্ধে মামলা করা হয়। পরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা 96,300 টাকা ফেরত দেওয়া হয়। শনিবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত গাবতলী বাস টার্মিনালে এই অভিযান চলে। এ সময়ে বিভিন্ন বাসের যাত্রীরা অভিযোগ করেন, বাস কাউন্টারের কর্মীরা তাদের কাছ থেকে 200 থেকে 1100 টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করেছেন। অভিযোগের সত্যতা মেলায় আইনগত পদক্ষেপ নেয় যৌথ বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে সেনাবাহিনী। খোলার দ্বিতীয় দিনে রোববার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে মিলেছে সব ধরনের সেবা। আউটডোর রোগী ভর্তি ও অপারেশন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরেছে। এদিকে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহত 50 জনের খোঁজ না মেলায় তাদেরকে পলাতক ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সকাল থেকেই ছিল রোগীদের ভিড়। রোগীদের অপারেশনও শুরু হয়েছে। এর আগে শনিবার সকালে জরুরি ও বহির্বিভাগের সেবা চালু হলে চিকিৎসা নেন 1459 জন রোগী আর ভর্তি হন 64 জন। ঈদের আগে আসছিলাম ওই ছাত্ররা আন্দোলন করার জন্য, আর চিকিৎসা নিতে পারিনি, এই জন্য গেছি গায়ে আজকে খোলা, তারপর আসছি। একটা দেওয়ার পর 4 মাস হয়ে গেছে, এখন আর একটা দিমু। নানাকেও নিয়ে আসছি, এখানে চিকিৎসা আলহামদুলিল্লাহ অনেক ভালো। হাসপাতালে ভর্তি হওয়া জুলাই অভ্যুত্থানের আহতদের সঙ্গে কর্মচারী ও অন্যান্যদের সংঘর্ষের জেরে গত 28 মে বন্ধ হয় হাসপাতালের কার্যক্রম। শনিবার থেকে কার্যক্রম চালুর পর ফিরে যাওয়া রোগী ও অপারেশন শিডিউল থাকাদের বিশেষ গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। আর জুলাই অভ্যুত্থানে আহতদের খোঁজ না মেলায় পলাতক ঘোষণা করা হয়েছে। ওদের ভিতর 4 জন ভর্তি ছিলেন, অ্যাডমিটেড ছিলেন, ওরা এখনো আছে। ওদের এখানে থাকার
প্রয়োজন নাই। আমরা প্রয়োজনীয় কাগজপত্র, ডিসচার্জ সার্টিফিকেট যেটা বলি, সেটা রেডি আছে। 50 জনকে আমরা হাসপাতালে পাচ্ছি না 5 তারিখের পর থেকেই। তা এই প্রেক্ষিতে আমরা 11 তারিখ পর্যন্ত দেখে 12 তারিখে তাদেরকে অ্যাবসকন্ডেড ঘোষণা করেছি। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর উপস্থিতির কারণে হাসপাতালে চিকিৎসক, নার্স ও রোগীদের মাঝে আস্থা ফিরে এসেছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পশুর চামড়ার আমদানি থাকলেও হাটে বেচা কেনা তেমন নেই। যা বিক্রি হচ্ছে তাতে মিলছে না ন্যায্য মূল্য। সিন্ডিকেটের কারণে এবারও তাই বিপাকে পড়েছেন চামড়ার মৌসুমী ব্যবসায়ীরা। এতে ন্যায্য মূল্য নিয়ে সংশয়ে আছেন তারা। এবারের কোরবানির ঈদের পর রাজারহাটে লবণযুক্ত গরুর চামড়ার দাম উঠেছে 200 থেকে 900 টাকা পর্যন্ত, আর ছাগলের চামড়া বিক্রি হচ্ছে 10 থেকে 25 টাকায়। বিক্রেতাদের দাবি, হাটের ট্যানারির প্রতিনিধি বা বাইরের ব্যাপারীরা এখনো আসেনি। সে সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় ব্যাপারী ও আড়তদাররা সিন্ডিকেট করে বাজার দর নিয়ন্ত্রণ করছে। মালটার দাম 1800 থেকে 1900 টাকা, কিন্তু সেই মালটা যে রেট বেঁধে দিয়েছে তাই বেচা কেনা হচ্ছে 800 টাকা 900 টাকা। 30-40 পালি মালগুলো আছে 1000-1100 টাকা কিনতেছে, আর বাদ বাকি 4 মণ 5 মণে যে মালটা, এই মালটা আছে 700-800 টাকার ভিতরে। এবারের কোরবানিতে 1 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও এ পর্যন্ত সংগ্রহ হয়েছে 45,000 পিস। ট্যানারি মালিকদের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত পরিস্থিতির উত্তরণ হবে না বলছেন ব্যবসায়ী নেতারা। ট্যানারিতে বিক্রি করে, তাদের দিক নির্দেশনা নাই, তারা কি দামে চামড়াটা কিনে তাদের কাছে বিক্রি করবে, এটার কোনো দিক নির্দেশনা নাই। ফলে আমরা হতাশার মধ্যে এখন কেনাকাটা চলছে। দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চকবৈদ্যনাথ চামড়ার আড়ত। এখনও বিভিন্ন জেলা থেকে নাটোরের আড়তে আসছে লবণ লাগানো কাঁচা চামড়া, কিন্তু ট্যানারির প্রতিনিধি নেই চামড়া কেনার জন্য। তাই চামড়া নিয়ে অপেক্ষায় ব্যবসায়ীরা, কখন বিক্রি হবে তাদের চামড়া। সেই সাথে সরকার নির্ধারিত দাম না পাওয়ার আশঙ্কাও তাদের। আমি গরু চামড়া 800 টাকা করে কিনেছি, এখন বিক্রি করে লবণ টবণ দেওয়ার পরে 800 টাকা দাম করছে, তা আমার তো সবই লস। আড়তে রাখেছি, এখন চামড়া আমরা কতদিন রাখবো? কোনো খরিদ্দার আসতেছে না ঢাকা থেকে। চলতি সপ্তাহ থেকে ট্যানারি মালিকরা আসার পর আমদানি এবং বেচাকেনা শুরুর আশা ব্যবসায়ীদের। আশা করি আরও আমদানি বাড়বে। আমাদের একটা লক্ষ্যমাত্রা আছে যে গরুর চামড়া 4 থেকে 5 লক্ষ পিস আমদানি হবে, প্রায় 20 লক্ষ কাছাকাছি ছাগলের চামড়া আমদানি হবে। এরই মধ্যে নাটোরে গরুর 60 থেকে 70 হাজার এবং ছাগলের 2 লাখ চামড়া আমদানি হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে ইসির কার্যক্রম নিয়ে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যখনই হোক ফেব্রুয়ারিতে হোক এপ্রিলে, যখনই হোক আমাদের তো প্রস্তুত থাকতে হবে। আগে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা, আপনারাও জানেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা যে কোনো সময় হতে পারে। আমরা সেই টাইম স্পেন্ডটা মাথায় রেখে প্রস্তুতি শুরু করেছিলাম এবং সেভাবে এগিয়ে গেছি আমরা। এখন আবার নতুন ডাইমেনশন এসছে, আপনারা তো জানেনই এটা কি আসছে, এটা আপনারা জানেন যে গতকাল বা পরশু দিনের যে ঘটনাটা লন্ডনে বসে হয়েছে, এটা আপনারা যেটুকু জানেন, আমি এর বাইরে বেশি কিছু আমি জানি না। আপনারা যেটুকু দেখেছেন, মিডিয়াতে যেটুকু দেখেছেন, আমিও সেটুকু দেখেছি, বুঝছেন না? এখন যদি আপনারা যদি মন্তব্য শুনতে চান, আমি কিন্তু ওই আপনারা যেরকম আলাপ আলোচনার মধ্যে মন্তব্য আমার সেরকম হবে, আমি তো সেটা করতে পারবো না। আমি ভিতরের কি আলাপ হয়েছে, শুধু ওই জয়েন্ট একটা স্টেটমেন্টের মতো দিয়েছে, এটা তো আনসাইন্ড। আমার কাছে যেটা আসছে আনসাইন্ড, এটা কপি আমি পেয়েছি আনসাইন্ড। এইটুকুই বা কতটুকু জেনুইন তাও তো জানি না। এটা যদি কারো যদি স্বাক্ষর থাকতো যে স্টেটমেন্টটা জয়েন্ট স্টেটমেন্ট, তাইলে বুঝতাম যে এটা একটা স্বাক্ষরিত, সরকারের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছে, রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করে, তাহলে এটা আমি বুঝতাম যে এটা অফিসিয়াল ডকুমেন্ট। কারণ অফিসিয়ালি কোনো কিছু না শোনা পর্যন্ত ইতিহাসের পিছনেও ইতিহাস থাকে, আলাপের পিছনেও আলাপ থাকে। ঘোষণা একটা হয়েছে, যদি এটা সত্যি হয়ে থাকে, যেটা স্টেটমেন্ট যেটা আপনারা যেটা শুনেছেন, নিশ্চয় ভিতরে তো অনেক আলাপ হয়েছে। কেউ বলে 1 ঘন্টা হয়েছে, কেউ বলে 1.5 ঘন্টা হয়েছে, কেউ বলে 2 ঘন্টা হয়েছে, কিছু কিন্তু আমরা জানি না, শুনতেছি, মিডিয়াতে শুনতেছি। এখন আলোচনা তো তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি আপনাদের সাথে আলোচনা করে কি শুধু কি 2-3টা সেন্টেন্স বা 1 পৃষ্ঠার একটা স্টেটমেন্ট, এটাই কি না? অনেক আলোচনা হয়েছে, বোঝাতে যায়, আন্দাজ করা যায়। সেগুলো আমাদের জানতে হবে বিফোর উই টেক এ ডিসিশন।
এবং এক পর্যায়ে দেখলাম যে আমাদের এটা ওই যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উনি একটা আশাবাদ ব্যক্ত করেছেন, এটা কোনো সিদ্ধান্ত না, আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্বাচন কমিশন একটা হয়তো একটা তারিখ ঘোষণা করবে, এরকম একটা আশাবাদ উনি ব্যক্ত করেছেন। নর্মালি যেমন এখন আমাদের সবকিছু নর্মালি দেখলে হবে না, এটা একটা বিশেষ পরিস্থিতির ব্যাপার, দেশের জন্য একটা বিশেষ পরিস্থিতি। এখন বিশেষ পরিস্থিতিতে বিশেষ ধরনের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যে শাসনতন্ত্র ছিল সেরকম না, এটা অন্তর্বর্তীকালীন সরকার। যদি শাসনতন্ত্র যেটা আগে বহাল আছে যেটা ওই অনুযায়ী হলে আমরা তো পার্লামেন্ট ডিজলভ হওয়ার 3 মাস আগে ইলেকশনের ঘোষণা দিতাম, অথবা কোনো দৈব দুর্বিকার কারণে যদি ভেঙে যেত তাহলে 3 মাসের মধ্যে ইলেকশন করার কথা বলতাম, এটা আমরা করতে পারতাম, ইজিলি করতে পারতাম। কিন্তু যেহেতু একটা বিশেষ ধরনের সরকার, বিশেষ ধরনের পরিস্থিতি, আমরা দেখে আসছি যে সরকার আলোচনা করছে, বিভিন্ন রাজনৈতিক একটা আলোচনা করছে বিচারে। ঈদ পরবর্তী নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কথা বলছিলেন, আমরা সরাসরি তার কথা শুনছিলাম। পরবর্তী খবর জানিয়ে দিচ্ছি। লক্ষ্মীপুরের রায়পুরে কিশোর চক্রের হামলায় আহত মসজিদ কমিটির সভাপতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে হামলার ঘটনায় গ্রেপ্তার 2 জনকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায় রায়পুরার দক্ষিণ চর আবাবিলে মসজিদের আশেপাশে জুয়ার আসর ও মাদক সেবনের প্রতিবাদ করায় 3 এপ্রিল জাহাঙ্গীর আলমের উপর হামলা চালায় কিশোর চক্রের সদস্যরা। দীর্ঘ 2.5 মাস পর শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীর আলম। এর আগে কিশোর চক্রের হামলায় এপ্রিলে মারা যান সুদেব শীল নামে আরও একজন। এর মধ্যে কিশোর চক্রের দৌরাত্ম্য বন্ধে এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয়রা। ঈদুল আজহার ছুটি শেষে গাজীপুরে খুলেছে বেশিরভাগ শিল্প কারখানা। সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্প পুলিশ জানায় গাজীপুরে ছোট বড় 5000-এর বেশি শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে বিজিএমইএ ও বিকেএমইএ অন্তর্ভুক্ত তৈরি পোশাক কারখানা বেশি। এসব কারখানায় পবিত্র ঈদুল আজহায় 10 দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি শেষে রোববার বেশিরভাগ কারখানায় পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়। শ্রমিকরাও কাজে যোগ দিয়েছেন নিজ নিজ কারখানায়। সাভার, আশুলিয়া ও ধামরায়ে পোশাক কারখানা সহ বিভিন্ন শিল্প কারখানায় গতকাল থেকে সীমিত পরিসরে উৎপাদন শুরু হলেও ঈদের ছুটি শেষে আজ সকাল থেকে প্রায় 100 কারখানা চালু সহ উৎপাদন শুরু হয়েছে। সকাল থেকেই হাজার হাজার শ্রমিক কর্মস্থলে যোগ দিয়েছেন। যানবাহনের চাপ ও একাধিক সড়ক দুর্ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু এলাকায় কয়েক কিলোমিটার ধীরগতি রয়েছে। শনিবার মধ্যরাত থেকে যমুনা সেতু টোল প্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত সড়কের 2 পাশেই এই অবস্থার সৃষ্টি হয়। পুলিশ জানায় মহাসড়কে যানবাহনের চাপ থাকার পাশাপাশি কয়েকটি দুর্ঘটনা ঘটে। এছাড়া টোল আদায়ে ধীরগতির কারণেও যান চলাচল বিঘ্ন হয়। সব মিলিয়ে 13 কিলোমিটার পর্যন্ত যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়। তবে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছে পুলিশ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।